আসসালামু আলাইকুম। আজকে ভয়েস চেঞ্জের উপরে খুব দারুণ একটা ক্লাস নেব। এই ভয়েস চেঞ্জ কিন্তু এইচএসসি, এসএসসি এবং জেএসসি সবারই কিন্তু এই গ্রামারটা আছে এবং এর কিন্তু বেশ সহজ নিয়মের পাশাপাশি বেশ কিছু কঠিন এবং জটিল নিয়মও আছে। তো আজকের ভিডিওতে আমি সকল নিয়ম নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সহজ এবং কঠিন সকল নিয়ম নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব এবং শুধু অ্যাক্টিভ থেকে প্যাসিভ না, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম ইনশাল্লাহ আলোচনা করে দেব। তো চলো শুরু করি। ভয়েস চেঞ্জ এটাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ। আমাদের পরীক্ষায় অ্যাক্টিভ থেকে প্যাসিভেও আসতে পারে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভও আসতে পারে। আসলে ভয়েস কিন্তু দুই প্রকার, ভয়েস চেঞ্জটা দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে খুব সোজা বাক্য, আমরা যেটা সাধারণত বলি, যেমন দেখো এই যে সাবজেক্ট, তারপরে ভার্ব থাকবে, পরে অবজেক্ট থাকবে, এই যে আমরা সেন্টেন্সগুলো বলি এগুলো হলো অ্যাক্টিভ। আর প্যাসিভ কোনগুলো, যখন এটা উল্টাই বলবো, এটা হলো প্যাসিভ। দেখো প্যাসিভ করার নিয়ম কি, সাধারণ নিয়ম হলো এই যে অবজেক্ট আসবে সাবজেক্টে, সাবজেক্ট যাবে অবজেক্টে, এই যে দুটো পরিবর্তন হলো। পরে একটা দেবো বি ভার্ব। বি ভার্ব কারা, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো বি ভার্ব। এর যে কোনো একটা দেবো, যে ভার্বটা ছিল তার দেবো ভি3 আর একটা বাই। এই পাঁচটা কাজ করব, অবজেক্ট সাবজেক্টে, সাবজেক্ট অবজেক্টে, একটা বি ভার্ব, মেইন ভার্বের ভি3 মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম, আর একটা বাই দেবো। এই পাঁচটা দিলে হয়ে যাবে। কথাটা আমি এখানে আবার লিখে দিয়েছি। উদাহরণ দেখো, এই যে অল সাবজেক্ট, রেসপেক্ট ভার্ব সম্মান করা, অ্যান অনেস্ট ম্যান। দেখো অবজেক্ট চেনার উপায় কি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাই সেটা হলো অবজেক্ট। যেমন রেসপেক্ট, অল রেসপেক্ট, সবাই সম্মান করে, কাকে সম্মান করে, অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তিকে। এই যে আমি কালার করে আলাদা করে দিয়েছি, এটা হলো অবজেক্ট। তো নিয়ম অনুযায়ী কী হবে, অবজেক্ট যাবে সাবজেক্টে, এই যে অ্যান অনেস্ট ম্যান অবজেক্ট সাবজেক্টে চলে আসলো। এরপর কী করতে হবে, একটা বি ভার্ব। বি ভার্ব কারা, অ্যামিজার, ওয়াজার, বি, এগুলো হলো বি ভার্ব। তো কখন কোনটা দেবো, এই ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে ভার্ব দেবো, বি ভার্ব দেবো অ্যামিজারের যে কোনো একটা, এটা পাস্টে হলে দেবো ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা। তো রেসপেক্ট প্রেজেন্টে আছে, আর অ্যান অনেস্ট ম্যান একজন মানুষ সিঙ্গুলার, এজন ইজ দিয়েছি। তারপরে কি, মেইন ভার্বের ভি3, রেসপেক্টের ভি3 রেসপেক্টেড। তারপরে কি, বাই, এই যে দিলাম বাই, যে অল অবজেক্টে চলে গেল। ঠিক আছে না? আমরা আরেকটা উদাহরণ দেখি। উই প্লে টেনিস, সাবজেক্ট উই, প্লে ভার্ব, কি খেলি, টেনিস খেলি। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হলো আমাদের অবজেক্ট। তো দেখো অবজেক্ট এই যে সাবজেক্টে চলে এসেছে, অবজেক্ট আসলো সাবজেক্টে, পরে একটা বি ভার্ব, এটা প্রেজেন্টে ছিল এই জন্য বি ভার্ব দিয়েছি ইজ। এর প্লে ভার্বের ভি3 প্লেইড, পরে বাই, এর সাবজেক্ট অবজেক্টে চলে গেল। উই অবজেক্টে চলে গেলে আস হয়, আমরা এটা জানি। উই হলো সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টে গেলে আস হয়ে যায়। যেমন আই থাকলে মি হয়ে যায়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়। ঠিক আছে, এগুলো সাবজেক্ট এবং অবজেক্টের রূপ। তো আমরা হয়তো বা প্রথম নিয়মটা বুঝতে পেরেছি, না বুঝলে আমাকে কমেন্ট করবে, আমি আরেকবার বুঝাই দেবো। পরে 2 নম্বর নিয়মে আমরা যাই, সেটা হলো অ্যাক্টিভে। দেখো যদি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বাদে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব, সেটা কোনো মডাল অক্সিলারি, ক্যান, কোড, শ্যাল, শুড থাকতে পারে, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজার থাকতে পারে, তারপরে তোমার বি ভার্ব, অ্যামিজার, ওয়াজার থাকতে পারে। তো কি হচ্ছে, যদি কোনো অক্সিলারি থাকে তো তার নিয়ম কিন্তু সে আগের নিয়মে কি, অবজেক্ট যাবে সাবজেক্টে, সাবজেক্ট যাবে অবজেক্টে, সে বাই ঠিকই দেবো, মেইন ভার্বের ভি3 ঠিকই দেবো, একটা বি ভার্ব, সব কিন্তু ঠিক আছে, শুধু কি অক্সিলারি থাকলে অক্সিলারি জায়গায় অক্সিলারিটা বসে যাবে। মানে কি দেখো, উই ক্যান সলভ দ্য ম্যাটার, উই হলো সাবজেক্ট, ক্যান হলো অক্সিলারি ভার্ব, সলভ হলো মেইন ভার্ব, দ্য ম্যাটার হলো অবজেক্ট। অবজেক্ট চলে আসলো সাবজেক্টে, অক্সিলারি অক্সিলারি জায়গায় থেকে গেল, সলভের ভিতরে সলভ, বাই, উই গেল হলো আস হয়ে গেল। এটা বি ভার্ব দিতে হবে, তাই না? বি ভার্বের কথাটা বলি নাই। তো বি ভার্ব এখান থেকে আমি বি দিয়েছি। আমরা জানি বি ভার্ব কারা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি। হ্যাঁ, এগুলো হলো বি ভার্ব। তো আমি এখানে বি দিয়েছি কেন, হ্যাঁ, যদি কোনো অক্সিলারি থাকে তাহলে এর পরে যখন বি ভার্ব বসবে তার মূল ফর্ম বি বসে যাবে, এম, ইজ, আর বসবে না। ক্যান একটা অক্সিলারি, এজন্য এরপরে ক্যান, এম, ক্যান, ইজ কখনো কি হয়, হয় না। মানে অক্সিলারি জায়গায় অক্সিলারি কিন্তু ঠিকই আছে, পরে আমরা যে বি ভার্ব দেবো তার কোনো পরিবর্তন হবে না, একদম বি ভার্বের মূল ফর্ম বি বসে যাবে। আরেকটা উদাহরণ দেখো, উই সাবজেক্ট, শুড হলো অক্সিলারি ভার্ব, দেখো বোল্ড করে রেখেছি, সলভ সমাধান করা ভার্ব, দ্য প্রবলেম এই সমস্যাটা, ইমিডিয়েটলি। ঠিক আছে, এটা হলো একটা অ্যাডভার্ব, এগুলো বাড়তি অংশ অপরিবর্তিতভাবে থেকে যাবে। তো আমরা সলভ করব, কি সলভ করব, দ্য প্রবলেম, এটা অবজেক্ট, অবজেক্ট সাবজেক্টে চলে আসলো, দ্য প্রবলেম, অক্সিলারি জায়গায় অক্সিলারি বসে গেল। এবার কি দিতে হয়, বি ভার্ব। তো অক্সিলারি পরে বি ভার্ব কি বসে, বি মূল ফর্মে বসে যাবে,
বি সলভের ভিতরে কি সলভড, ঠিক আছে না? ইমিডিয়েটলি যা ছিল সব বসিয়ে দেবো, সবার শেষে কী করবো, ওই যে একটা বাই দিতে হয় না, বাই পরে সাবজেক্ট অবজেক্টে চলে গেল, ওই গেল হলো আস হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর দেখো একই ধরনের নিয়ম, যদি অক্সিলারি জায়গায় বি ভার্ব থাকে, হ্যাঁ, তাহলে আমরা মানে কি বলছে দেখো, বি ভার্বের পর যদি আইএনজি থাকে, মানে যদি কোনো সেন্টেন্সে অ্যাম ইজ আর ওয়াজ এর পরে বি ভার্বের পরে আইএনজি যদি থাকে, তাহলে আমরা নতুন যেটা বি ভার্ব দেই না প্যাসিভ করার জন্য, নতুন যে বি ভার্ব দেবো সেই বি ভার্বের সাথে আইএনজি মানে বিং হয়ে যাবে, এক কথায় কী হয়ে যাবে, বিং। হ্যাঁ, মানে সহজ করে বললে কি হয়, আইএনজি থাকলে বিং বসে। দেখো দ্য গার্ল ওয়াজ রাইটিং আ লেটার, দ্য গার্ল হলো সাবজেক্ট, ওয়াজ হলো একটা অক্সিলারি ভার্ব, রাইটিং হলো মেইন ভার্ব, আর লেটার হলো অবজেক্ট। তো অবজেক্ট চলে যাবে কোথায়, সাবজেক্ট এ লেটার, এই যে অক্সিলারি ছিল সেটা কিন্তু বসে গেল, ওয়াজ বসে গেল। এবার আমাদের কি দিতে হয়, বি দিতে হয় না? হ্যাঁ, কি বলেছে একটু আগে, যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বি ভার্ব কী বসে, বিং বসে, বি ভার্ব কী বসে, বিং। আর রাইটের ভিতরে হলো রিটেন, ওকে, মেইন ভার্বের ভিতরে রিটেন। এবার নিয়ম বাকি আছে কি, একটা বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে, বাই দ্য গার্ল, ঠিক আছে তো সব নিয়মগুলো। একইভাবে 3 নম্বর থেকে একই রকম, যদি হ্যাভ ভার্বের পরে ভিতরে থাকে তাহলে বি ভার্বটা কী হবে, বিন হবে। এত কিছু তোমার বিস্তারিত জানার দরকার নেই, যে হ্যাভ ভার্বের পরে যদি ভিতরে থাকে, দেখো হ্যাভ ওয়াস্ট, এরকম যদি হ্যাভ ভার্বের পর ভিতরে থাকে তাহলে আমরা নতুন যে বি ভার্বটা নেব, নিয়মের যে বি ভার্ব নেব সেটা হয়ে যাবে হলো বিন, বি ভার্বটা কী হয়ে যাবে, বিন। দেখো বি ভার্ব হলো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, এরা সবাই হলো বি ভার্ব। তো উদাহরণটা দেখি, দে হলো সাবজেক্ট, হ্যাভ হলো অক্সিলারি ভার্ব, ওয়াস্ট মেইন ভার্ব, কি দেখেছে, দ্য মুভি, সিনেমাটা দেখেছে, এটা অবজেক্ট, অবজেক্ট এদের সাবজেক্টে চলে আসলো দ্য মুভি। এই যে হ্যাভ যে অক্সিলারি ছিল সেটা বসে গেল। বলতে পারো স্যার ছিল তো হ্যাভ, এটা হ্যাজ হয়ে গেল কেন? দেখো হ্যাভ আর হ্যাজ একই জিনিস, এইখানে সাবজেক্ট ছিল দে প্লুরাল, এই জন্য হ্যাভ ছিল, এখন নতুন সাবজেক্ট কে হয়েছে, দ্য মুভি সিঙ্গুলার, এজন্য দ্য মুভির পরে হ্যাভ হয় না, হ্যাজ হয়, এই জন্য সিঙ্গুলার হ্যাজ বসে গেছে। এটা কিন্তু তেমন কঠিন কিছু না, যে হ্যাভ হ্যাজ একই জিনিস। এবার দেখো অবজেক্ট সাবজেক্টে আসলো, যে অক্সিলারি ছিল সেটা বসে গেল। এবার আমরা কী করবো, এটা বি ভার্ব দিতে হবে। বি ভার্ব হলো অ্যাম ইজ আর ওয়াজ আর বি বিন বিং, কোনটা দেবো, আমি আগেই বলেছি যদি হ্যাভ ভার্বের পরে ভিতরে রাখে তাহলে বি ভার্ব দেবো হলো বিন, কী দেবো, বিন, এই যে বিন। আর ওয়াজ এটা হলো মেইন ভার্ব, মেইন ভার্বে তো ভিতরে হবে, এটা তো নিয়মে ছিল তাই না, মেইন ভার্বে কী হবে, ভিতরে, ওয়াশের ভিতরে ওয়াস্ট। এবার তারপর কী করবো, যে বাই সাবজেক্ট অবজেক্টে চলে গেলে কী হলো, দেম, দে অবজেক্টে গেলে হয়ে যায় দেম। 4 নম্বর দেখো খুব দারুণ আরেকটা নিয়ম, সেটা হলো ডাবল অবজেক্ট থাকলে, ডাবল অবজেক্ট কীরকম, ডাবল অবজেক্ট আবার কি, দেখো ফাদার গেভ মি আ পেন, বাবা আমাকে একটা কলম দিয়েছিল। আমি আগেই বলেছি অবজেক্ট চেনার উপায় কি, ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। তো ভার্ব হলো গেভ, দিয়েছিল, কি দিয়েছিল, এ পেন, কাকে দিয়েছিল, মি, আমাকে, দুইটা উত্তরে কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে যখন ডাবল অবজেক্ট থাকবে সেখানে আমরা কি করব জানো, প্রধানত ব্যক্তিবাচক অবজেক্টটা নিয়ে করাটাই হলো সবচেয়ে সহজ, এই যে ব্যক্তিবাচক অবজেক্ট নিয়ে নিলে ভালো হবে, এটা সহজ হয়, ঝামেলা কম। এখানে বলেছে মি এবং পেন উভয়ই হলো অবজেক্ট। তো দেখো ফাদার গেভ মি আ পেন, মিও অবজেক্ট, এ পেনও অবজেক্ট, আমি মিকে সাবজেক্টে নিচ্ছি, তো মি সাবজেক্ট হলে কী হয়ে যায়, আই হয়ে যায়, মি এর সাবজেক্ট কি আই না, এই যে আই। এবার বি ভার্ব দেবো, বি ভার্ব দিতে হবে না, তো বি ভার্ব কারা, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, মেইন ভার্ব যদি পাস্টে হয় বি ভার্ব কী বসে, ওয়াজ বা ওয়ার, আয়ের পরে বসে ওয়াজ, দিলাম ওয়াজ, মেইন ভার্বের ভি3 দিলাম ভি3, এই যে পেন, পেনের জায়গায় বসে গেল। সবাই সেটা কী করবো আমরা, বাই দিয়ে সাবজেক্ট চলে যাবে, বাই সাবজেক্ট শেষে চলে গেল। এই যেটা অন্যভাবে করা যায় সেটা হলো বস্তুবাচকটা সামনে নিয়ে আসা যায়, তবে সেই ক্ষেত্রে এই ব্যক্তির আগে একটা টু বা ফর বসে, কী বসে, টু বা ফর বসে অর্থ অনুযায়ী, ঠিক আছে, এটার ব্যাখ্যা দিলাম না। নাম্বার 5 দেখো কোয়াজি প্যাসিভ, কোয়াজি প্যাসিভ কি, কোয়াজি প্যাসিভ হলো এমন একটা জিনিস, মানে মূলত এই সাবজেক্ট নিজে এই কাজটা করে না, এমন একটা কিছু। যেমন দেখো হানি টেস্টের সুইট, তো টেস্ট মানে করো না স্বাদ পরীক্ষা করা, স্বাদ নেওয়া, তো মধু তো নিজেই তো স্বাদ নিতে পারে না, ঠিক আছে। এখানে আমি জাস্ট একটা কথা বলেছি, সেটা হলো অবজেক্টটা সাবজেক্টে থাকে, মানে আসলে এখানে অবজেক্ট থাকে না, জাস্ট বোঝাই এরকম কেমন, দেখো টেস্টেস মানে স্বাদ লাগে, তা কী স্বাদ লাগে, কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে তো আমরা অবজেক্ট পাই তাই না, তো কী স্বাদ লাগে, হানি, এই হিসেবে এটা বোঝার জন্য আর কি বলেছে যে এইখানে অবজেক্টটা মনে করো সাবজেক্টে থাকে। তা যাক সেটা বড় কথা না, এই কোয়াজি প্যাসিভ যদি থাকে, এটা দেখো আমি দুইটা অ্যান্সার লিখেছি, একটা লিখেছিল হানি ইজ টেস্টেড সুইট, হানি অবজেক্ট মনে করো সাবজেক্ট এসেছে, বি ভার্ব দিয়েছি ইজ, টেস্টের ভিতরে হলো টেস্টেড, আর সুইটের জায়গায় সুইট, হ্যাঁ।
তো এইটা কিন্তু এই অ্যান্সারটা অনেকে বলে যে না এটা গ্রহণযোগ্য না, কিন্তু এই যে কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আরেকটা করা যায়, এটা হলো সবাই গ্রহণ করে যে না এটা ঠিক আছে, তোমরা দরকার এটা মুখস্থ করে ফেলবে। যে কি দেখো, হানি টেস্টের সুইট, এটা নিয়ম হলো কি এরকম যখন থাকে, যেমন টেস্ট না থাকে ফিল থাকতে পারে, ঠিক আছে, সিম হইতে পারে, এরকম কিছু ভার্ব আছে। তো দেখো সাবজেক্টের সাবজেক্ট হানি জায়গায় হানি, এটা জায়গায় আমরা দেবো বি ভার্ব ইজ সুইট। এবার হোয়েন ইট ইজ ওই টেস্টের ভিতরে টেস্টেড। আবার বলছি সাবজেক্ট ঠিক থাকবে, এই ভার্বের জায়গায় দিলাম ইজ, এটাও ঠিক থাকবে, পরে হোয়েন ইট ইজ পরে মেইন ভার্বের ভি3 টেস্টেড। ওকে, আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। নাম্বার 6 আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আগে বুঝতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি, যেসব প্রোনাউনের শেষে সেলফ বা সেলফ যুক্ত থাকে তাদেরকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এটা থাকলে কি সাবজেক্ট আর অবজেক্টের স্থান পরিবর্তনের কোনো প্রয়োজন নাই। মানে আমরা ভয়েস চেঞ্জে কী শিখেছি, সাবজেক্ট যাবে অবজেক্টে, অবজেক্ট যাবে সাবজেক্টে, কিন্তু যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে সেখানে সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। দেখো দ্য গার্ল কিল্ড হার সেলফ, এই যে হার সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন না, এই জন্য দেখো হার সেলফ অবজেক্টে ঠিকই আছে, সাবজেক্টে দ্য গার্ল ছিল সেটা কিন্তু ঠিক আছে, কোনো পরিবর্তন হয় নাই। তাহলে বাকি তিনটা কাজ করব কি, সেটা সাবজেক্ট অবজেক্ট তো চেঞ্জ হলো না, দ্য গার্ল থাকলো। এবার বি ভার্ব দিতে হয়, বি ভার্ব বলে অ্যামিজার ওয়াজার, যেহেতু ভার্বটা পাস্টে ছিল আমরা নিশ্চয়ই কি ওয়াজ, প্রেজেন্ট হলে ইজ নিতাম, তাই না। আর কিলের ভিতরে কি কিল্ড, কিলের ভিতরে কিন্তু কিল্ড, এই যে কিল্ড পরে একটা বাই, এই যে অবজেক্ট। একইভাবে দেখো দে হেল্প দেম সেলফস, এটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে না। দেখো দিয়ে জায়গায় দিয়ে বসে গেছে, দেম সেলফের জায়গায় দেম সেলফ বসে গেছে। এবার কি করেছি, শুধু বি ভার্ব ভি3 আর বাই। বি ভার্ব যেহেতু এটা পাস্টে ছিল, পাস্টে যদি ভার্ব পাস্টে থাকে তাহলে বি ভার্ব আমরা কি নেই ওয়াজ বা ওয়ার। এখন দের পরে ওয়াজ হয় নাকি ওয়ার হয়, ওয়ার হয়, দে অনেক লোক ওয়ার। হেল্পের ভিতরে হেল্প, এই যে একটা বাই, এই যে দেম সেলফ। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো কি বলছে, সাবজেক্টের পূর্বে অন্যান্য ওয়ার্ড থাকলে তার কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, আমরা অনেক সময় দেখবো সাবজেক্টের আগে কমা দিয়ে অনেকগুলো অ্যাডভার্ব দেওয়া থাকে। হ্যাঁ, যেমন মনে করো অ্যাজ এ রেজাল্ট দিয়ে কমা থাকলো, দ্যাটস ওয়াই দেওয়া থাকলো, সো দেয়ার ফর দাস, এইভাবে অনেক কিছু দেওয়া থাকতে পারে। বা আমি এখানে আরেকটা জিনিস লিখেছি, অ্যাট দ্য টাইম অফ ওয়ার্ল্ড ওয়ার 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এটা কিন্তু সাবজেক্টের আগের অংশ, সাধারণত এখানে একটা কমা থাকে। দেখো আমেরিকা হলো সাবজেক্ট, ড্রপড হলো ভার্ব, কি ড্রপ করেছিল অ্যাটম বম্ব, এটা হলো আমাদের অবজেক্ট, এটা অবজেক্ট। তা আমরা এই আগের জিনিসটা কোনো চেঞ্জ করার দরকার নেই, যা আছে বসে যাবে। আমাদের কাজ কি সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট নেই, আমাদের এত দিকে খেয়াল রেখে লাভ নেই। তো আমরা অ্যাটম বম্ব অবজেক্ট সাবজেক্ট নিয়ে আসলাম, ভার্ব পাস্টে ছিল বি ভার্ব দিলাম ওয়াজ, ড্রপের ভিতরে ড্রপড, হ্যাঁ, তারপরে যা ছিল ওভার জাপান বসাই দিলাম, সবার শেষে বাই, এই সাবজেক্ট অবজেক্ট চলে গেল বাই আমেরিকা। ওকে, 8 নম্বর দেখো অনেক সময় সাবজেক্ট অনেক বড় থাকে। হ্যাঁ, সাবজেক্ট কিন্তু অনেক বড় থাকতে পারে, এটা টেনশন করার কিছু নাই। যেমন দেখো দ্য বুকস অফ দ্য গ্রেট রাইটার্স এন্টারটেইন আস, এই সম্পূর্ণটা সাবজেক্ট, এন্টারটেইন হলো ভার্ব, আস হলো অবজেক্ট। তাহলে কি অবজেক্ট যাবে সাবজেক্টে, আস সাবজেক্ট আসলে হলো উই, এর একটা বিভার্ব দিতে হবে। দেখো ভার্ব ছিল প্রেজেন্টে, এন্টারটেইন প্রেজেন্টে, তাহলে বিভার্ব কোনটা বসবে, অ্যামিজারের যে কোনো একটা, উইয়ের পরে আর বসে, উই আর, এন্টারটেইনের ভিতরে এন্টারটেইনড, পরে বাই, এই যে পুরো সাবজেক্টটা চলে আসছে। একইভাবে দেখো ভেরিয়াস কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্থ কন্টামিনেট ওয়াটার, ওয়াটার অবজেক্ট সাবজেক্টে চলে আসলো, বিভার্ব দিলাম ইজ, কন্টামিনেটের ভিতরে কন্টামিনেটেড বাই, এ পুরো সাবজেক্টটা চলে গেল। ঠিক আছে, তারপরে দেখো আবার বলছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে, একটু আগেই তো বললাম আমাদের কাজ হলো তিনটে জিনিস নিয়ে, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট নিয়ে, এছাড়া অন্য কোনো ওয়ার্ড যদি থাকে সে নিজের জায়গায় বসে যাবে। যেমন দেখো দ্য রোবার ক্রুয়েলি কিল্ড মাই বেস্ট ফ্রেন্ড, রোবার হলো সাবজেক্ট, কিল্ড হলো ভার্ব, কাকে মারছে মাই বেস্ট ফ্রেন্ড অবজেক্ট, এই যে মাই বেস্ট ফ্রেন্ড অবজেক্ট সাবজেক্টে চলে আসলো, বি ভার্ব দিলাম ওয়াজ, যেহেতু ভার্ব ছিল পাস্টে কিল্ড, এই যে ওয়াজ, এ ক্রুয়েলি বসে গেল, কিলের ভিতরে কিল্ড বাই সাবজেক্ট চলে গেল অবজেক্টে। আশা করি বুঝেছো, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর বুঝতে পারলে একটা লাইক দিবে। এরপরে চলে আসছে আমরা খুব দারুণ একটা নিয়ম, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স কারা, যাদের সাবজেক্ট থাকে না, ভার্ব দ্বারা শুরু হয় এবং আদেশ নিষেধ ইত্যাদি বোঝায়, তাদেরকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, তাই না। তো দেখো কি বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা খুবই সোজা। কি করতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে প্রথমে একটা লেট দেব,
তারপর সব আগের নিয়ম, তারপর সব আগের নিয়ম মানে কি ওই অবজেক্ট সাবজেক্টে বি ভার্ব মেইন ভার্বে V3 এইভাবে, ঠিক আছে। তবে এইখানে যে বি ভার্বটা দেবো তার মূল ফর্মে বসবে, অ্যাম ইজ আর ওয়াজ আর বসবে না, বি বসে যাবে। উদাহরণটা দেখো, সিলেক্ট দ্য মেনু, সিলেক্ট হলো ভার্ব, দ্য মেনু হলো অবজেক্ট, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা কী দেবো, দেবো লেট। এবার দেখো অবজেক্ট আসলো সাবজেক্টে দ্য মেনু, এর বি ভার্ব দিতে হবে, বি ভার্ব দিতে হবে, তাই না, কারণ অবজেক্ট সাবজেক্টে আসে পরে আমরা বি ভার্ব দেই না। তবে এইখানে মনে রাখবো লেট দিলে কিন্তু বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ আর হবে না, বি ভার্বের মূল ফর্ম বি বসে যাবে, বি বসে গেল, সিলেক্টের ভিতরে সিলেক্টেড। এত কি কিন্তু সাবজেক্ট ছিল না, সুতরাং বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট নেওয়ার দরকার নাই। এবার একই জিনিস যদি এই ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভে থাকে, নাবোধক যদি হয়, তাহলে আমরা লেট না নিয়ে কী নেবো, লেট নট। উদাহরণ দেখো, ডু নট ট্রাস্ট দ্য গাই, নেগেটিভে কোনো সাবজেক্ট আছে নাই, এটি ইম্পারেটিভ সেন্টেন্স, তো নাবোধক আছে বলে কী দিলাম, লেট নট। এর অবজেক্ট সাবজেক্টে দ্য গাই, বি ভার্ব দিলাম বি, ট্রাস্টের ভিতরে ট্রাস্টেড। এই ডোন্ট কিন্তু আর থাকবে না, কারণ ডোন্ট তো নাবোধক বোঝানোর জন্য। একইভাবে দেখো এই একটা দেওয়া আছে, এটা তোমরা বুঝে নেবে ইনশাল্লাহ। এবার দেখো আমাদের ঝামেলা হয় মূলত এই দুটো বাক্য নিয়ে, ঠিক আছে। তো নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, তো এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স না। তো ইম্পারেটিভ হলে আমরা কী করে করবো, লেট, এবার নেভারের জায়গায় নেভার বসাই দিলাম, অবজেক্ট সাবজেক্টে এ লাই, বি ভার্ব দিলাম বি, টেলের ভিতরে হলো টোল্ড। এটাকে আমরা একটু অন্যভাবে মেকানিজম করতে পারি, স্যার এটা তো নেগেটিভে, নেভার তো নেগেটিভে, তো নেগেটিভে হলে আমরা কী করি, লেট নট নেই না, হ্যাঁ দেখো লেট নট নিয়েও করা যায়, লেট নট, অবজেক্ট আসলে সাবজেক্ট এ লাই, এবার নেভার থেকে নট চলে গেছে না, তাহলে হয়ে যাবে কি এভার পরে বি ভার্ব, এই যে টেলের ভিতরে টোল্ড, তুমি যে কোনো একটা লিখতে পারবে, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। একইভাবে দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, একই জিনিস, ইম্পারেটিভ সেন্টেন্স দিলাম লেট, অবজেক্ট আসলে সাবজেক্টে দ্য ট্রুথ, হ্যাঁ তারপর দিলাম বি ভার্ব, স্পিকের ভিতরে স্পোকেন, অলওয়েজ দিলাম হলো শেষে, অলওয়েজ। হ্যাঁ অনেক বইয়ে অলওয়েজটা দেখবো শেষে দেওয়া আছে, কিন্তু এই অলওয়েজটা তুমি নেভারের মতো সরি ভাই এইখানের মতো এইখানে নিতে পারো, যে লেট দ্য ট্রুথ, এখানে অলওয়েজ বি স্পোকেন, এটাও কিন্তু গ্রহণযোগ্য হবে, অলওয়েজ শেষে দিলেও গ্রহণযোগ্য হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ সবচেয়ে ভেজাল বাদে হলো এইখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্যকে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করব। তো দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকারে গঠিত হয়, আমরা জানি ইন্টারোগেটিভ কিছু হয় হলো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা, ওই যে হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ এইগুলো দ্বারা গঠিত হয়, আবার অক্সিলারি ভার্ব দ্বারাও গঠিত হয়, ঠিক আছে। এই যে দেখো আর ইউ মেকিং এ গার্ডেন, অক্সিলারি দ্বারা প্রশ্ন, আর দেখো হোয়েন হ্যাজ শি কল্ড ইউ, এটা হলো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন, তাই না। তো আমরা একটু দেখি কখন কীভাবে করব। অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হলে অক্সিলারি ভার্বটা রেখে দিয়ে, মানে অক্সিলারিটা বাদ রেখে দেবো, দিয়ে আগের নিয়মে ভয়েস চেঞ্জ করব, ঠিক আছে। মানে ওই অক্সিলারিটা আমরা স্কিপ করবো, যে মনে করবো এটা নাই, না রেখে আমরা আগের মতো ভয়েস চেঞ্জ করবো, আর সবার শেষে কী করবো, অক্সিলারি ভার্বটা নতুন সাবজেক্ট অনুযায়ী বসবে। মানে কি দেখো, আর দে মেকিং এ গার্ডেন, মনে করো আমরা আর বাদ দিয়ে দিলাম, তাহলে কি দে হলো সাবজেক্ট, মেকিং হলো ভার্ব, এ গার্ডেন হলো অবজেক্ট, তো এ গার্ডেন অবজেক্ট, সাবজেক্টে চলে আসলো এ গার্ডেন। যেহেতু ভার্বের সাথে আইএনজি ছিল, তাহলে বি ভার্ব কী বসবে, বিং বসবে। আমি কিন্তু 2 নম্বর না 3 নম্বর নিয়মে বলেছিলাম, ভার্বের সাথে আইএনজি হলে বি ভার্ব বসে বিং, ঠিক আছে। মেকের ভিতরে মেড, এই যে বাই, দে অবজেক্টে হয়ে যাবে দেম, ঠিক আছে না। এখন এই আর যে বাদ রাখলাম, এর ওটাকে বসাবো না, অবশ্যই বসাবো, শেষে বসাবো, এই আরটাই বসাবো, তবে দেখবো নতুন যে সাবজেক্ট হয়ে যেটা সিঙ্গুলার নাকি প্লুরাল। যেহেতু এখন দেখো আগে ছিল দে, এজন্য আর ছিল, এখন হচ্ছে এ গার্ডেন সিঙ্গুলার, এজন্য কী হয়ে যাবে, ইজ হয়ে যাবে। আমরা আরেকটা উদাহরণ দেখি, হ্যাড শি কমপ্লিটেড হার গ্রাজুয়েশন, এই হ্যাড মনে করে রেখে দিলাম, তাহলে শি সাবজেক্ট, কমপ্লিটেড ভার্ব, হার গ্রাজুয়েশন হলো অবজেক্ট। তো দেখো হ্যাড, হার গ্রাজুয়েশন অবজেক্ট, সাবজেক্টে আসলো, বি ভার্ব দিলাম বিন, কেন হ্যাভ ভার্বের পরে ভিতরে থাকলে আমরা বি ভার্ব কি নেই, বিন নেই, দিলাম বিন। কমপ্লিটের ভিতরে কমপ্লিটেড, শি ছিল সাবজেক্ট, বাই হার বসে গেল, এবার হ্যাডে বসে গেল, কারণ হ্যাড সিঙ্গুলারেও যা প্লুরালেও তাই, হ্যাডের কোনো পরিবর্তন নাই, এজন্য বসে গেছে, ঠিক আছে। তো হ্যাঁ এখানে কিন্তু কোশ্চেন মার্ক হবে, এটা বাই চান্স বসে নাই। তো এই গেল হলো অক্সিলারি দ্বারা কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করবো সেটা দেখালাম। এবারে ডব্লিউএইচ দ্বারা, তো ডব্লিউএইচ দ্বারা কি একই রকম, ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হলেও একইভাবে হবে, শুধু হোয়াট আর হু ব্যতীত। মানে কি দেখো, হোয়েন হ্যাজ শি কল্ড ইউ, তো আমরা এই ডব্লিউএইচ থাকলেও এই অক্সিলারি পর্যন্ত বাদ রেখে দেবো, অক্সিলারি পর্যন্ত বাদ, তুমি একটা দাগ দিয়ে বাদ রাখতে পারো, তাহলে শি
কল্ড ইউ। ওকে, তো শি হলো সাবজেক্ট, কল্ড হলো ভার্ব, ইউ হলো অবজেক্ট। ইউ অবজেক্ট সাবজেক্টে চলে আসলো। এখন দেবো বি ভার্ব। বি ভার্ব দিয়েছে বিন। কেন? এই যে হ্যাভ ভার্বের পর ভিতরে থাকলে বি ভার্ব কোনটা নেই? বিন। এবার কলের ভিতরে কল্ড, বাই, শি অবজেক্টে গেলে হলো হার। এবার এটাই বসে যাবে, হোয়েনের জায়গায় হোয়েন বসে যাবে। দেখতে হবে হ্যাজ বসবে নাকি হ্যাভ বসবে। আগে ছিল সাবজেক্ট শি, এজন্য ছিল হ্যাজ। এখন হচ্ছে ইউ, ইউর পরে হ্যাভ বসে না হ্যাজ বসে? হ্যাভ বসে, ঠিক আছে? ইউ হ্যাজ হয় না, এজন্য হ্যাজের জায়গায় হ্যাভ হয়ে গেছে। আর সব কিন্তু ঠিকই আছে আগের মতোই। এই যে জিজ্ঞাসা চিহ্ন। হোয়াই আর দে মেকিং এ ক্যাওয়াস। আরেকটা ধরো ডব্লিউএস ওয়ার্ড, আমরা একইভাবে এই অক্সিলারি পর্যন্ত বাদ রাখলাম। দে সাবজেক্ট, মেকিং ভার্ব, এ ক্যাওয়াস হলো অবজেক্ট, ঠিক আছে? তো দেখো এটা কিন্তু হোয়াই হোয়াই বসাই দিলাম। এ ক্যাওয়াস অবজেক্ট সাবজেক্টে চলে আসলো। বি ভার্ব দিতে হয়। এখন যেহেতু আইএনজি আছে তাহলে বি ভার্ব কোনটা দেবো? বিং। মেকের ভিতরে মেড, পরে যে বাই, সাবজেক্ট অবজেক্টে যে কী হয়ে গেল? দে হয়ে গেল, দেম। এবার দেখো এই অক্সিলারিটা বসাবো, হোয়াই জায়গায় হোয়াই। এখন আর বসবে নাকি ইজ বসবে? আগে সাবজেক্ট ছিল দে, এজন্য ছিল আর। এখন হচ্ছে এ ক্যাওয়াস, এটা সিঙ্গুলার, এজন্য আর হবে না, ইজ হয়ে যাবে। তাহলে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে দেখো তাহলে হু আর হোয়াট কি দোষ করলো? দেখো কোনো দোষ করে নাই। হু নিজেই সাবজেক্ট, হু নিজেই কি সাবজেক্ট, এজন্য হু এর পরিবর্তে প্রথমেই বাই হুম বসবে, আর সব আগের নিয়ম। মানে কি? দেখো আমরা ভয়েস চেঞ্জে কী করি? সাবজেক্টে বাই দিয়ে অবজেক্টে নিয়ে যায় না? সাবজেক্টে কি হয়? যে সাবজেক্টে থাকছে, মনে করো এইখানে আমরা দেখি যে সাবজেক্ট ছিল শি, এটা কি হয়েছে? বাই দিয়ে অবজেক্টে শি হার হয়ে গেছে, তাই না? সবসময় সাবজেক্ট কিন্তু অবজেক্টে নিয়ে যায়। এখন হু নিজেই হলো সাবজেক্ট। হু হ্যাজ কল্ড মি, আমাকে কে ডেকেছে? হু এর যে অ্যান্সার সেই তো সাবজেক্ট, তাই না? হু নিজেই হলো আমাদের সাবজেক্ট। তো সাবজেক্ট আমরা ভয়েস চেঞ্জে কী করি? বাই দিয়ে সাবজেক্ট অবজেক্টে নিয়ে যায় না? কিন্তু হু দ্বারা যেহেতু প্রশ্ন, এই জন্য শেষে যাবে না, এই হু এর জায়গায় বাই হুম প্রথমে বসে যাবে। আর সব আগের নিয়ম। আগের নিয়ম মানে কি? দেখো এটা হ্যাজ কল্ড মি, অবজেক্ট ছিল কিন্তু মি, সাবজেক্ট হলো আই। এটা যদি হ্যাভ ভার্বের পরে ভি থ্রি, তাহলে বি ভার্ব কে যাবে? বিন। কলের ভিতরে হলো কল্ড। তাহলে আগে যে হ্যাজটা ছিল, এটা হ্যাজটা কে যাবে? হ্যাভ হবে। কেন? আয়ের পরে হ্যাভ হয় নাকি হ্যাজ হয়? আমার মনে হয় তোমরা বোঝো নাই। সেটা হলো দেখো আগের মতো অক্সিলারি মনে করে বাদ দিয়ে রাখলাম, তাহলে মি সাবজেক্টে আসলো আই, ঠিক আছে? তারপরে বি ভার্ব দিতে হয়, যেহেতু হ্যাভ ভার্ব প্লাস ভি থ্রি, তাহলে বি ভার্ব বলে বিন, কলের ভিতরে হলো কল্ড। এবার সাবজেক্ট অবজেক্টে যাবে, কিন্তু এটা যেহেতু প্রশ্ন, হু দ্বারা প্রশ্ন, এখানে শেষে নাকি প্রথমে বসে বাই হুম। তাহলে এই যে হ্যাজটা এখন হ্যাজ বসবে নাকি হ্যাভ বসবে? দেখো নতুন যে সাবজেক্ট হচ্ছে আই, তা আয়ের পরে হ্যাভ হয় নাকি হ্যাজ হয়? অবশ্যই আয়ের পরে হ্যাভ হয়। আশা করি বুঝেছো, না বুঝলে অবশ্যই আমাকে জানাবে। এবার হোয়াটের নিয়ম। হোয়াটের নিয়মটা বেশ সহজ। সেটা হলো হোয়াট এর নিয়ম হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, এই প্রথমে যেগুলো করেছিলাম ওই রকমই। এখানে হোয়াট হলো নিজেই অবজেক্ট, হ্যাঁ একটু কী বললাম? হু হলো নিজেই সাবজেক্ট, এর জন্য বাই হুম হচ্ছে। আর হোয়াট হলো নিজেই অবজেক্ট, তাহলে অবজেক্ট কী হয়? সাবজেক্টে চলে আসে না? সুতরাং হোয়াট সাবজেক্টের স্থানে বসবে, বাকি সব আগের নিয়ম। মানে বোঝো নাই? এই হোয়াট হলো অবজেক্ট, হ্যাঁ, তো অবজেক্ট আমরা নিয়ে আসলাম সাবজেক্টে, নিয়ে আসলাম। তো এবার দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করবো, কিন্তু হোয়াট এর নিয়ম কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। আবারও বলছো হোয়াটের নিয়ম অ্যাসার্টিভ সেন্টেন্স, শুধু মনে মনে করবো। হোয়াট হলো অবজেক্টে আছে, হোয়াট হলো সাবজেক্টে নিয়ে আসলাম, যে অক্সিলারি আছে সেটা বসে গেল, বি ভার্বের উপর আইএনজি ছিল এই জন্য বিং হয়, মেইন ভার্ব ভি থ্রি, এবার বাই দিয়ে সাবজেক্ট চলে গেল অবজেক্টে, হয়ে গেল। হোয়াটের নিয়ম হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, শুধু হোয়াট হলো অবজেক্ট। এটা আমরা এভাবে মনে রাখবো, হোয়াট হলো নিজেই অবজেক্ট, তো এই অবজেক্টকে এই সাবজেক্টে নিয়ে আসলাম। ঠিক জায়গায় কিন্তু আছে, কিন্তু মনে মনে করবে এটা অবজেক্ট, কিন্তু আসছে হলো সাবজেক্টে। আশা করি বুঝেছো, না বুঝলে অবশ্যই বলবো আমাকে। এরপরে বেশ দারুণ একটা কথা দেখো, যে বিভিন্ন ভার্ব অনুযায়ী বাইয়ের পরিবর্তে অন্য প্রিপোজিশনও বসতে পারে। হ্যাঁ, এতক্ষণ বললাম না বাই প্লাস সাবজেক্ট, ভি থ্রি পরে বাই, সাবজেক্ট অবজেক্টে চলে যায়। তো এই বাই না দেখুন তো অন্য প্রিপোজিশনও বসতে পারে। যেমন ভার্ব যদি নো হইতো, এটা ভার্বের উপর ডিপেন্ড করে বিভিন্ন ভার্ব অনুযায়ী। ভার্ব যদি নো হয় তো নোন, নো এর ভিতরে নোন, এরপরে বাই হবে না, নোনের পরে টু হবে। একইভাবে মার্ভেল থাকে, তাহলে মার্ভেল অ্যাট, শক অ্যাট, ইমপ্রেস, ইমপ্রেস যদি থাকে তো উইথ, এটা কিন্তু এসেছে পরীক্ষায়। তো ইমপ্রেসড বাই না, ইমপ্রেসড উইথ। একইভাবে কন্টেন্ট বাই না, কন্টেন্টের পর ইন হবে। এই প্রথম কটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। তাহলে কন্টেন্টের পর ইন হয়, ইমপ্রেসের পর উইথ হয়, শকের পর অ্যাট হয়, মার্বেল অ্যাট নো টু। এরপরে সারপ্রাইজের পরে অ্যাট বা উইথ হইতে পারে। সারপ্রাইজ পরে ব্যক্তি হলে উইথ, অন্য কিছু হলে অ্যাট।
এমবডি ইন, ইন্টারেস্ট ইন, অ্যানয় উইথ, স্যাটিসফাই উইথ, সিজ উইথ, ঠিক আছে? এগুলো ব্যক্তি এবং বস্তুর উপর ডিপেন্ড করে, বাট প্রথমগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তো এবার আমরা দেখবো স্যার অ্যাক্টিভ থেকে প্যাসিভ তো বুঝলাম, পরীক্ষাতে প্যাসিভ থেকে অ্যাক্টিভও আসে। দেখো জাস্ট একই জিনিস, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় একই জিনিস, সেটা কি আমরা একটা কাজ করব, এক্সট্রা জিনিসগুলো বাদ দেব। কি এই যে প্যাসিভে আমরা কিন্তু একটা বিভার এক্সট্রা নিচ্ছিলাম, তাই না? বিভার আর বাই এক্সট্রা নিচ্ছিলাম, এই দুটো কেটে দেবো। ইজ মনে করো বাদ, এই বাই হলো বাদ। এবার কি করব, অবজেক্ট আবার সাবজেক্টে চলে আসবে, এই ভার্বের প্রেজেন্ট হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্টে চলে যাবে। আবার বলছে এইখানে অবজেক্ট সাবজেক্টে আসবে, সাবজেক্ট আবার অবজেক্টে চলে যাবে, বিভার বাদ দেবো। আর এইখানে যে ভার্বের ভিতরে থাকে, প্যাসিভে কিন্তু সবসময় ভার্বের ভিতরে থাকে, এটাকে আমরা কি করব, হয় এই ভার্বটা প্রেজেন্টে দেবো, না হলে পাস্টে দেবো। কখন কোনটা দেবো দেখতে হবে, এখানে বি ভার্ব কোনটা আছে। বি ভার্ব যদি অ্যামিজার থাকে তাহলে এই ভার্বটা প্রেজেন্টে বসে যাবে, এটা যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে ভার্বের পাস্টে বসে যাবে। যেমন এখানে ইজ ছিল প্রেজেন্টে, দেখো রেসপেক্টেড কী হয়ে গেছে, রেসপেক্ট। আর একটা উদাহরণ দেখলে বুঝতে পারবা, মাই ওয়াজ স্টোলেন, এখানে বাই প্লাস কিছু দেওয়া নেই। যদি এরা বাই ওয়াল বাই টাই কিছু না দেওয়া থাকে, তুমি ধরে নিবা বাই সামওয়ান, ধরে নিবা বাই সামওয়ান, কনটেক্সট অনুযায়ী ধরে নিবা বাই সামওয়ান, বাই থিপ, বাই দ্য পুলিশ, এরকম ধরে নিতে হয়। তো দেখো মাই ওয়াজ স্টোলেন, তো মনে করলাম এখানে মনে মনে বাই সামওয়ান আছে, তো সামওয়ানের সামনে নিয়ে আসলাম, এই বি ভার্ব তো কেটে দেবো বললাম, তাই না? এবার স্টোলেন এর কি প্রেজেন্ট বসাবো না পাস্ট বসাবো? দেখো বি ভার্ব দেওয়া ছিল ওয়াজ পাস্টে, তাহলে এই ওয়াজ তো বাদ দিলাম, এখানে স্টোলেনের কী হয়ে যাবে, পাস্ট বসে যাবে, সাবজেক্ট অবজেক্টে। মানে এখানে ভুল হবে কিন্তু আমাদের ভার্বের। আবারও বলছি, বি ভার্ব বাদ যাবে, বাই বাদ যাবে, বাদ দেওয়ার পরে অবজেক্ট আসবে সাবজেক্টে, সাবজেক্ট যাবে অবজেক্টে, ঠিক আছে? এখন এই যে ভার্বটা বসে যাবে, ভার্ব হয় প্রেজেন্টে বসবে নাহলে পাস্ট বসবে। দেখতে হবে যে বি ভার্বটা দেওয়া আছে এটা অ্যামিজার কিনা। অ্যামিজার হলে ভার্ব প্রেজেন্টে বসবে, ওয়াজার হলে ভার্ব পাস্টে বসবে। এই যে ওয়াজ পাস্টে ছিল, যে স্টোল পাস্টে বসেছে। দ্য থিপ ওয়াজ কট, চোর ধরা পড়েছিল, এখানে বাই কিছু দেওয়া নাই, তুমি বাই সামান দিতে পারো, বা যেহেতু চোর ধরা পুলিশের কাজ, আমি ধরে নিয়েছি দ্য পুলিশ, মনে করা হচ্ছে বাই দ্য পুলিশ, তো বাই বাদ, ওয়াজ বাদ, দ্য পুলিশ আসলে সাবজেক্টে, এই ভার্বটা বসে যাবে কট। তো কটের প্রেজেন্ট নাকি পাস্ট বসবে, ওয়াজ দাসে পাস্টে, এই জন্য ক্যাসের পাস্ট বসে যাবে কট, আর দ্য থিপ এই যে অবজেক্টে চলে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।